নমস্কার, আমি মধু স্যার। আজকে একটা ছোট শর্টকাট টিপস, একটা শর্টকাট ভিডিও সেটা নিয়ে কথা বলছি। যেটা হচ্ছে ধাতু অধাতু আমরা চিনব কি করে? ছোটবেলায় পড়েছো? একবার শুধু আমার ভিডিওটা দেখবে। তাহলে তোমরা যেকোনো জিনিসকে দেখলে তোমরা সেটা ধাতু না অধাতু তোমরা নিজেরাই বলতে পারবে। প্রথমে একটু জেনে নাও যে এটা ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে। এর ডেফিনেশনটা কিন্তু হায়ার ক্লাস পর্যন্ত আছে সংজ্ঞাটা। তাহলে আমি একটা ভালো সংজ্ঞা বলছি। এই সংজ্ঞাটা সমস্ত স্টুডেন্ট যারা আছো তারা একটু টুকে নিতে পারো ভালো করে। ঠিক আছে? তাহলে যদি বলে ধাতু কাকে বলে? না, যে সমস্ত তাপ এবং তড়িতে সুপরিবাহী, যা উজ্জ্বল চকচকে, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় এবং যারা ইলেকট্রো পজিটিভ মৌল, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় কি করে? ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলকের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং যাদের শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তাদের বলা হচ্ছে ধাতু। তাহলে আরেকবার বলছি ধাতু কাকে বলে? বলছি যে সমস্ত মৌল তাপ তড়িতে সুপরিবাহী, উজ্জ্বল চকচকে, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, যারা সাধারণত ইলেকট্রো পজিটিভ মৌল, মানে এরা ইলেকট্রন ত্যাগ করে, নেয় না, ইলেকট্রো পজিটিভ মৌল। ঠিক আছে? যাদের শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে, যারা ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাদের বলা হয় ধাতু। এটা ধাতুর একটা খুব ভালো ডেফিনেশন। তাহলে এই যে ধাতু অধাতু এই দিক তো টোটাল 118টা। তাহলে এদের মধ্যে ধাতু কোনটা কোনটা অধাতু আমি চিনবো কি করে? তাহলে তোমরা শর্টকাট টিপসের সাহায্যে মনে রাখবে যে যাদের শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারাই হলো ধাতু। কারণ যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। কি বললাম? যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। এবার তুই বলবে বাবু আমি এত সব মনে রাখতে পারবো না, আমাকে শর্টকাট ভাবে বলা যাবে? ঠিক আছে, শর্টকাট ভাবে বলা যাবে। কিভাবে বলা যাবে? বলছে যার শেষকালে উচ্চারণ আম হয় তারাই ধাতু। এটা তো মনে রাখবে যে যাদের শেষকালে উচ্চারণের শেষে আম উচ্চারিত হয় তারাই ধাতু। ব্যাস, আর কিছু জানার দরকার নেই। ভালো ছেলেরা কি দেখবে যে ধাতু যদি বলতে চাই তাহলে কি বলবো? যাদের শেষকালে আম উচ্চারিত হয় তারাই ধাতু। এটা তো যে সে বলে দিবে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। মনে পড়ছে? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, টনসিয়াম আছে, সিজিয়াম আছে। এগুলো সবগুলোই কিন্তু আম উচ্চারিত হচ্ছে। দেখো, সোডিয়াম আম উচ্চারিত হচ্ছে, পটাশিয়াম, ক্যালসিয়াম আম। যাদের উচ্চারণের শেষে আম হয় তারাই ধাতু। এটা মাঠে কাটা যে আছে সেও জানতে পেরে যাবে যে কোনটা ধাতু। সোডিয়াম আম উচ্চারিত হচ্ছে তো তাহলে ধাতু, পটাশিয়াম আম উচ্চারিত হচ্ছে তারা ধাতু, ম্যাগনেসিয়াম আম উচ্চারণের শেষে যদি আম থাকে তারাই ধাতু। বিষয়টা ক্লিয়ার? একটু ভালো ছেলেরা কি দেখবে? তারা দেখবে যে শেষকালে যাদের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, তাহলে শেষকালে যাদের একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারা হলো ধাতু। বিষয়টা ক্লিয়ার হয়েছে? একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রে যদি ধরা হয়, সোডিয়ামের কটা আছে? 8টা। তারপর কটা? ম্যাগনেসিয়াম কটা? 12টা। সোডিয়ামের কটা? 11, 12, 13। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যদি ধরি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, Mg, অ্যালুমিনিয়াম। দেখো সোডিয়ামের ক্ষেত্রে কত? 11টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কটা? 12টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে 13টা। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস যদি করা হয়, ইলেকট্রন বিন্যাস করো। প্রথমে দেখো এই সিম্পলি ইলেকট্রন বিন্যাস যদি করানো হয়, তাহলে দেখো যে সোডিয়ামের কত? প্রথমে তার দুটো থাকবে, তারপরে 8টা থাকবে, তারপরে একটা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি দেখাচ্ছে? প্রথম দুটো, তারপরে 8টা, তারপরে দুটো। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে কি দেখাচ্ছে? দুটো, তারপরে 8টা, তারপর তিনটে। তাহলে এখানের মধ্যে কি দেখতে পাচ্ছ? শেষকালে একটা আছে, দুটো আছে, তিনটে আছে। দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটি। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। আর অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? তিনটে। আমি একটু আগে বললাম যাদের শেষ কক্ষপথে একটা, দুটো, তিনটে ইলেকট্রন থাকে তারা ইলেকট্রনগুলো কি করে? ছেড়ে দেয়। ছেড়ে ইলেকট্রো পজিটিভ মৌল গঠন করে, তাহলে ধনাত্মক আয়ন গঠন করে। তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। কারা ইলেকট্রন ত্যাগ করবে? না, যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে ছেড়ে দিবে। যাদের ইলেকট্রন শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে তারাও ছেড়ে দিবে। যার তিনটে থাকে তারাও ছেড়ে দিবে। তাহলে এইগুলো হচ্ছে ধাতু। ব্যতিক্রমে আছে একটা, শেষ কক্ষপথে ইলেকট্রন 4টে আছে কিন্তু সে কিন্তু ধাতু, যেমন কার্বন। বিষয় এই কার্বন হচ্ছে অধাতু, অধাতুর ক্ষেত্রে বলছি আমি। তাহলে ধাতুর ক্ষেত্রে বিষয়টা বোঝা গেল। একটা, দুটো, তিনটে ইলেকট্রন থাকলে তারা ইলেকট্রনগুলো ত্যাগ করে ইলেকট্রো পজিটিভ মৌল গঠন করে। যেমন সোডিয়াম কি করবে? এই ইলেকট্রনটা ছেড়ে দেবে। তাহলে সোডিয়াম যে ছেড়ে দেয়, মনে করে দেখো এনে এই যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে কি হবে? না Na প্লাস। তাহলে Na প্লাস মানে ইলেকট্রো পজিটিভ মৌল হয়ে গেল।
তাহলে ইলেকট্রোপজিটিভ মৌল, তাহলে সোডিয়াম আয়ন তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। ঠিক সেম সিস্টেম ম্যাগনেসিয়াম, এ কি করবে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, দুটো আছে, তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে কি হবে, তাহলে দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথ কোনটা হচ্ছে, একটা। ম্যাগনেসিয়াম দুটো ছেড়ে দিলে সোডিয়ামের ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ কটা হচ্ছে, দুটো, তাহলে ম্যাগনেসিয়াম দুটো ছাড়ছে, তাহলে দুটো ছাড়ছে মানে কি লিখতে পারি, Mg -2 -2 E সমান Mg2 ওকে, বিষয়টা ক্লিয়ার হলো। দেখো এই Mg2 প্লাস ঠিক আছে, এখন দুটো ছেড়েছে, ছাড়লে প্লাস হয় আর ইয়ে করলে মাইনাস হয়, এখন গ্রহণ করলে মাইনাস হয়। দেখো এবার যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধরি, Al এখানে কটা আছে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে 3 ইলেকট্রন, তাহলে কি হলো Al + 3, ঠিক আছে, 3টে ইলেকট্রন ছাড়তে পারে। দেখো এরা কি মৌল গঠন করতে, কিন্তু প্রত্যেকে কিন্তু ইলেকট্রোপজিটিভ মৌল গঠন করছে, দেখো প্রত্যেকে ইলেকট্রোপজিটিভ মৌল, কারণ প্রত্যেকে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তাহলে এই হচ্ছে আমাদের ধাতু। এবার দেখো যে তোমাকে যেটা বলছিলাম যে তাহলে ধাতু চেনার উপায় কি, না যাদের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছিলাম একটু আগে, যেটা দেখাচ্ছিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 11 12 13, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছিল, এরা প্রত্যেকে কিন্তু আয়ন গঠন করছিল। দেখো একটা জিনিস তোমার একটু আগে ভালো করে দেখে নাও, যে আয়ন গঠন করার সময় কি হয়, না সোডিয়ামের ক্ষেত্রে যেটা বলছিলাম এনে যদি কটা ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করবে, কারণ এর ক্ষেত্রে কি দেয়, 2 আছে 8 আছে 1 আছে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে Na প্লাস গঠন করবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, অ্যারো চিহ্ন দিয়ে কি লিখতে পারি, Na প্লাস E, ঠিক আছে। দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ওই জন্য Na প্লাস হয়েছে, প্লাস E ইলেকট্রনটা ত্যাগ করেছে, তাহলে এটা লেখা যায়, অথবা এটাকে এইভাবেও লেখা যায়, Na মাইনাস E সমান Na প্লাস। দেখো এইটা যদি ওই সাইডে চলে যায় তাহলে কি হবে, ই প্লাস হয়ে যাবে, তবে এই লেখাটা লেখার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে। কোনো মৌল যদি ইলেকট্রন ছেড়ে দেয়, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধরছি, অ্যালুমিনিয়াম কটা ইলেকট্রন ছাড়তে পারে, তিনটে, তাহলে অ্যালুমিনিয়াম লাস্ট অরবিটাল কটা আছে, দুটো, আটটা, তিনটে, তাহলে অ্যালুমিনিয়াম চেষ্টা করবে কি, 3 নম্বর কক্ষপথে অরবিট ইলেকট্রন গুলো ছেড়ে দেয়, তাহলে কি হবে, 8টা ইলেকট্রন থাকবে। সমস্ত মৌলিক পদার্থের পরমাণুগুলো চেষ্টা করে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য, ঠিক আছে, অষ্টক সূত্র মেনে চলা, তার 8টা মৌল কেন রাখার চেষ্টা করে, যাতে তারা একটা নিষ্ক্রিয় মৌলের পরিকাঠামো গ্রহণ করে। এই জন্য সমস্ত মৌলিক পদার্থগুলো কি করে, না শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য কেউ কি করে, ইলেকট্রন নেয়, কেউ ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই সংখ্যাটাকে তা বলা হয় তার জারণ সংখ্যা, কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো, একটা, দুটো না তিনটে, যেমন সোডিয়াম কটা, আর কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলে, বলছে কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু তার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে বা শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন বর্জন করতে পারে, সেই সংখ্যাটাকে বলে তার ভ্যালেন্সি বা যোজ্যতা। তাহলে সোডিয়াম শেষ কক্ষপথে কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, একটি, সোডিয়ামের যোজ্যতা কত, 1, বিষয়টা ক্লিয়ার। দেখো ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথে কটা ইলেকট্রন, দুটো, ম্যাগনেসিয়াম কি করবে, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য কি করে, দুটো, 8টা, তারপরে কটা, 8 দিয়ে 10 দিয়ে 12, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তখন কি হবে, ম্যাগনেসিয়াম Mg প্লাস কটা ইলেকট্রন ত্যাগ করলো, দুটো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, 2। তাহলে কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন বর্জন করে বা শেষ কক্ষপথে যত ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই সংখ্যাটা করা হচ্ছে তার যোজ্যতা, ঠিক আছে। যটা ইলেকট্রন ছেড়ে দিল, জারণ সংখ্যা তত, জারণ সংখ্যা যখন বলবো তখন তুমি বুঝে। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে কি লিখতে পারে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়বে, কারণ 3টে, এই 3 নম্বর ইলেকট্রনটা ছাড়বে, 3 নম্বর কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে এটা ছাড়বে, তাহলে এ তৈরি হবে Al প্লাস 3 প্লাস 3E, বিষয়টা ক্লিয়ার, এইভাবে লেখাটাই ভালো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত প্রথম পেলাম যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এদের লাস্ট অরবিটাল কটা করে ইলেকট্রন থাকে, না সোডিয়ামের 8টা আছে, তারপরে 12টা আছে, এটা। এরপর একটু আসে যাক যে তাহলে যে সমস্ত মৌলিক পদার্থের পরমাণু শেষ কক্ষপথে একটা, দুটো, তিনটে ইলেকট্রন থাকে তারাই ধাতু, যাদের শেষকালে উচ্চারণ আম হয় তারাই ধাতু, হয়েছে। আরেকটা কি, মনে করো পটাশিয়াম, ফসফরাস আছে, সালফার আছে, ক্লোরিন আছে, ফসফরাস কত, ফসফরাস, সালফার আর ক্লোরিন, এটা একটু দেখো, ফসফরাস, সালফার, ক্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ফসফরাস, সালফার আর Cl, ক্লোরিন। ফসফরাসে দেখো কটা ইলেকট্রন আছে, ফসফরাসে 15টা, 13, 15টা, 15টা, সালফারে কটা থাকবে, 16টা, এটা তাহলে 17টা, পরপর আমি সিম্পল ভাবে করেছি তোমরা বোঝানোর জন্য। তাহলে এই কত, 2 8, 8 দিয়ে 10, 10 5 15, কটা ইলেকট্রন আছে, 5টা। সালফারের ক্ষেত্রে কত আছে, 2 আছে, 8 আছে, 6। ক্লোরিনে কটা আছে, 2 আছে, 8 আছে, 7 আছে, বুঝলে, ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখো
8 5 13 14 15, এখানে 8 6 14 15 16, 8 7 15 16 17, বিষয়টা ক্লিয়ার। তাহলে এই যে দেখতে পাচ্ছ ফসফরাসের লাস্ট অরবিটাল কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে আমার ধাতুর ক্ষেত্রে কি ধরি, মূল নিয়মটি কি, একটি বিষয়টি বুঝে নাও। 1 2 3 এই 4, এই 4টাকে তুমি কিন্তু একটু একটা রাউন্ড চিহ্ন দিয়ে রাখো, রাউন্ড চিহ্ন 4টাকে। এরপর দেখো 5 6 7, এইগুলো হচ্ছে অধাতু আর এইগুলো হচ্ছে ধাতু। এবার বুঝে নাও, এবার নিজেরাই পারবে। দেখো তাহলে যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন বা তিনটে ইলেকট্রন থাকে, যাদের শেষ কক্ষপথে একটা, দুটো, তিনটে ইলেকট্রন থাকে তারাই ধাতু। যাদের শেষ কক্ষপথে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে তারাই অধাতু। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলাম। যাদের শেষ কক্ষপথে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে তারাই হচ্ছে অধাতু। দেখো ফসফরাস শেষ কক্ষপথে কটা ইলেকট্রন হচ্ছে? 5টা, তাহলে অধাতু। 4-এর থেকে বেশি, মানে 4 বা 4 থেকে বেশি, 4 বা 4-এর থেকে বেশি হতে হবে। এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা, তাহলে 4-এর থেকে বেশি, 4 হলেও হবে, যেমন কার্বন অধাতু। তাহলে কার্বন শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টে আছে, তাহলে কার্বন অধাতু। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা, ফসফরাস অধাতু। সালফারের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা, ফসফরাস এই সালফার অধাতু। ক্লোরিনের শেষ কক্ষপথে কটা আছে? 7টা, তাহলে 5-এর বেশি, দেখো 4-এর বেশি হচ্ছে তো, 4-এর বেশি 5 6 7 অধাতু, এগুলো সব অধাতু। তাহলে যে সমস্ত মৌলিক পদার্থের শেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন থাকে তারা সাধারণত কি করে? ইলেকট্রন গ্রহণ করে, কারণ এটা সবাই চেষ্টা করবে তো যে এদের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রাখবো? 8টা, তাহলে এই চেষ্টা করবে 5টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে 3টে ইলেকট্রন নেওয়া তো এর পক্ষে সুবিধা। তাহলে এরা কি করে? সবসময় ইলেকট্রন নেয়, অর্থাৎ এরা ইলেকট্রন নেগেটিভ মৌল। বিষয়টা ক্লিয়ার? তাহলে এরা ইলেকট্রন কি করে? ইলেকট্রন নিতে চায়। তাহলে অধাতুগুলো ইলেকট্রন নিতে চায়, ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে চায়, কারণ ধাতুগুলোর শেষ কক্ষপথে একটা, দুটো, তিনটে ইলেকট্রন থাকে, এদের ছেড়ে দেওয়াটা সুবিধা, কারণ সবাই চেষ্টা করবে কি 8টা ইলেকট্রন রাখবো শেষ কক্ষপথে। তাহলে যাদের কম আছে তারা বেশি পাবে না, কেউ দেবে না, সেই জন্য তার চেষ্টা করে কি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখবো। তাই ধাতুগুলো চেষ্টা করে কি যে ইলেকট্রনগুলো ত্যাগ করে দিলে আমাদের শেষ অরবিটালটায় 8টা করে ইলেকট্রন থাকবে, তাহলে ভালোভাবে থাকতে পারবে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলে একটা পরিকাঠামো গঠন করতে পারবে। আর অধাতুগুলো শেষ কক্ষপথে যেহেতু বেশি থাকে ইলেকট্রন, কত থাকে? 4-এর থেকে বেশি, তাহলে 4 বা 4 থেকে বেশি ইলেকট্রন থাকে যাদের শেষ কক্ষপথে তারাই অধাতু। আর 1 থেকে 3-এর মধ্যে যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তারাই হচ্ছে ধাতু। এরপর এখানের মধ্যে একটা ছোট জিনিস দেয়, অধাতব ধর্মটা কার বেশি, কি করে বুঝবো? বলছে 4-এর থেকে যে যত বেশি দূরে আছে, কত? 4 থেকে কত মধ্যে হবে? হয় হবে 4, নাহলে 5, নাহলে 6, নাহলে 7। তাহলে 4টাকে ছাড়ো, 5 6 7। তা 4-এর থেকে যে যত বেশি দূরে আছে তার অধাতব ধর্ম তত বেশি। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো 4-এর থেকে সবচেয়ে বেশি কে? না 7। তাহলে ক্লোরিন হচ্ছে অধাতবর মধ্যে সবচেয়ে বেশি। অধাতব মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অধাতব ধর্ম দেখায় কে? না ক্লোরিন। কেন? এই শেষ কক্ষপথে 7 আছে, 4-এর থেকে সবচেয়ে বেশি, 4-এর থেকে যে যত বেশি দূরে থাকবে তার অধাতব ধর্ম তত বেশি। তাহলে 4-এর থেকে সবচেয়ে বেশি আছে কে? 7, ক্লোরিন। তারপরে তাহলে ক্লোরিনের অধাতব ধর্মটা সবচেয়ে বেশি। তারপরে কি আছে? 6, কে? সালফার। তারপরে কি আছে? ফসফরাস 5। তাহলে অধাতবর ক্রম যদি বলা হয় তাহলে এইভাবে বুঝবে। কিভাবে অধাতবর ক্রম নির্ণয় করা হয় তোমরা বুঝতে পারলে। 4-এর থেকে যার বেশি কত মধ্যে থাকবে? 4 থেকে 7-এর মধ্যে থাকবে, কারণ 8টা তো ওরা নেওয়ার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন নেগেটিভ মৌল, ইলেকট্রন নেবে সবসময়, তাহলে নিশ্চয়ই 7টা হচ্ছে থাকবে, মানে 4 থেকে 7-এর মধ্যে থাকবে। 4 থেকে যত 7-এর দিকে যাবে যারা, তাদের অধাতব ধর্ম তত বেশি। ঠিক সেম সিস্টেম, ধাতব ধর্ম কার বেশি কি করে বুঝবো? ধাতব ধর্ম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। একটু আগে বললাম না যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, একটু আগে বললাম। দেখো এখানটায় সোডিয়াম, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। সোডিয়ামের ক্ষেত্রে কত ছিল? 11 ছিল। ম্যাগনেসিয়াম 12 ছিল, এর ক্ষেত্রে 13 ছিল। তাহলে এখানে কত ছিল? 2 8 1। এটা ক্ষেত্রে 2 8 2। এক্ষেত্রে কত ছিল? 2 8 3। দেখো 1 ছিল সোডিয়ামের, 2 ছিল, 3 ছিল। দেখো ধাতুর ক্ষেত্রে যে জিরোর কাছাকাছি হবে, 4 থেকে যে যত বেশি দূরে থাকবে তার ধাতব ধর্ম তত বেশি। বিষয়টা কি বললাম? ধাতুর ক্ষেত্রে কি 4 থেকে যে যত বেশি দূরে থাকবে, তাহলে 4 হচ্ছে একটা, কিন্তু আমি ওই জন্য দাগ দিয়েছিলাম, এই 4টাকে কিন্তু একটা দাগ দিয়েছিলাম। 4 থেকে যত বেশি দূরে থাকবে তার ধাতব ধর্ম তত বেশি হবে।
তাহলে 4 থেকে কে দূরে আছে? আমি সবসময় দেখবো শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো দিয়ে বিচার করব। সোডিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? একটা। তাহলে 4-এর থেকে অনেক দূরে আছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রো পজিটিভিটি সবচেয়ে বেশি, অর্থাৎ সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। ওই জন্য সোডিয়াম হলো Na প্রথম। এইগুলোর মধ্যে বলছি। তারপরে ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? না, দুটো ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে 2টা 4-এর থেকে কি অনেকটা দূরে। 4-এর থেকে উপর দিকে গেলে ধাতব ধর্ম কি হয়? বাড়ে। 4-এর থেকে যে যত বেশি উপরে আছে তার ধাতব ধর্ম তত বেশি, আর 4-এর থেকে যে যত বেশি নিচে আছে তার অধাতব ধর্ম তত বেশি। বিষয়টা বোঝা গেল? 4 হচ্ছে মিডল ম্যান। 4 থেকে যত উপরে থাকবে সে হচ্ছে ধাতব ধর্ম সবচেয়ে বেশি। 4 থেকে উপরে কে আছে? 1 আছে। 1 কার শেষ কক্ষপথে কটা? কার ইলেকট্রন সংখ্যা? 1 সোডিয়ামের। ওই যে সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, ওই সোডিয়াম। তারপরে কি আছে? 2 ম্যাগনেসিয়াম এখানে আছে, তাহলে ম্যাগনেসিয়াম Mg। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? না, শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন। তাহলে 4-এর থেকে একটু উপরে। মানে ধাতব ধর্মের যদি ক্রম হিসাবে আমি সাজাই তাহলে কি পাবো? না, সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়ামের বেশি, তার সোডিয়ামের সবচেয়ে বেশি সর্বোচ্চ, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে 4 থেকে যে উপরে থাকবে, 4-এর উপরে যত বেশি উপরে থাকবে, কত দূর পর্যন্ত থাকতে পারে? 1 পর্যন্ত থাকতে পারে। 4 থেকে যে যে 1 যার লাস্ট অরবিটালে যে সমস্ত মৌলিক পথের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, তার ধাতব ধর্ম তত বেশি। সোডিয়ামের 1, সোডিয়ামের বেশি। শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে ধাতব ধর্ম অনেক বেশি হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আর 4 থেকে যে যত বেশি নিচে থাকবে, উপর থেকে থাকলে ধাতব ধর্ম দেখায়, আর 4 থেকে যে যত বেশি নিচে থাকবে, কতর মধ্যে থাকতে পারে? 7। যেমন 4 থেকে উপর দিকে 1 থাকতে পারে, আর 4 থেকে নিচের দিকে 7 থাকতে পারে। তাহলে যার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে তার অধাতব ধর্ম সবচেয়ে বেশি। তাই 4 থেকে নিচের দিকে নামলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, 4 থেকে উপরে উঠলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? ধাতু অধাতু আমরা চিনব কি করে? এবার বুঝে নাও যে যাদের শেষ কক্ষ, যাদের উচ্চারণের শেষ, এটা তো গেল মানে স্টুডেন্টদের জন্য। এমনি সিম্পল মানুষ কি করে বুঝবে কোনটা ধাতু কোনটা অধাতু? না, যাদের উচ্চারণের শেষে আম উচ্চারিত হয় তারাই হচ্ছে ধাতু। বিষয়টা ক্লিয়ার? যাদের উচ্চারণের শেষে আম উচ্চারিত হয় তারাই হচ্ছে ধাতু। আরো পাতি বাংলা ভাষায় বুঝবো কি করে? বলছে যেগুলো কঠিন, উজ্জ্বল, চকচকে, তাপ তড়িতে সুপরিবাহী। কেমন হবে? কঠিন হবে। কঠিন গুলো সাধারণত কি হয়? ধাতু হয়। আর তরল আর গ্যাস অধাতু। চোখ বুঝে বলে দিবে। যেগুলোই তরল, যেগুলোই গ্যাস, সেগুলোই অধাতু। চোখটা বুঝে বলে দিবে। তরল গ্যাস মানে অধাতু। শর্ট টিপস: তরল গ্যাস অধাতু। অক্সিজেন কি? না, অক্সিজেন হচ্ছে গ্যাস, তার অক্সিজেন অধাতু। নাইট্রোজেন কি? গ্যাস, অধাতু। জল কি? লিকুইড, অধাতু। বিষয়টা বুঝতে পারছো? দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যা কিছু দেখতে পাচ্ছ, যতগুলো গ্যাস আর যতগুলো লিকুইড বা তরল আছে সেগুলো সবগুলোই অধাতু। কঠিন গুলো ধাতু। ব্যতিক্রম কি আছে? না, ব্যতিক্রম আছে কার্বন, অধাতু। কঠিন, মোটামুটি কঠিন, যদিও ভঙ্গুর, কিন্তু কঠিন। ভঙ্গুর হলেও কঠিন, কিন্তু অধাতু। আর ধাতুর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে তরল হলেও ধাতু, পারদ, মার্কারি। ঠিক আছে? এইটা একটু মনে রাখবে। ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই শর্টকাট মেথডের সাহায্যে খুব সুন্দর করে বোঝানো যে টেকনিকটা আমি চালাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখবে। আশা করি তোমাদের অনেক কিছু পড়তে হবে না, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে জানতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ।